আজকের গল্প তুরস্কের এক অর্ধপাগল নিষ্পাপ বাবাকে নিয়ে, যে বিনা দোষে সাজা পেয়েছিল আর হারিয়েছিল তার একমাত্র আদরের মেয়েকে। আজকের গল্প মিরাকেল ইন সেল নাম্বার 7 সিনেমাকে নিয়ে। হ্যাঁ, এটি কোরিয়ান সিনেমার থিমকে রিমেক করেই তৈরি করা। তো গল্প শুরু করার আগে আপনারা যদি বিভিন্ন ধরনের আর্ট, নকশা, ডিজাইন আঁকানো দেখতে ও শিখতে চান, তাহলে ঘুরে আসতে পারেন আমার ছোট ভাইয়ের চ্যানেলে, যার নাম হচ্ছে ইউ আর্ট অ্যান্ড ক্রাফট। তো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরু হয় 1983 সালে তুরস্কের এক নিবিড় সুন্দর ছায়াঘেরা গ্রামে, যেখানে এক স্কুলের বাহিরে অর্ধপাগল একজন লোক অপেক্ষা করছিল স্কুলের ভেতরে থাকা তার একমাত্র মেয়ে ওভার জন্য। আর সেই লোকটির নাম ছিল মেহমেত। লোকটির বুদ্ধিশুদ্ধি ছিল একটু কম, কিন্তু সে মনের দিক থেকে তার বাচ্চা মেয়ের মতোই নিষ্পাপ ছিল। আর এখন তার একমাত্র মেয়ে ওভার স্কুল ছুটি হয়, বাচ্চা মেয়েটি দৌড়ে তার বাবার বুকে চলে আসে। বরাবরের মতোই বাবা মেয়ের পবিত্র ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে তারা ফিরে আসতে থাকে বাড়ির দিকে। কিন্তু রাস্তার মাঝে তার বাচ্চা মেয়েটি দেখে ফেলে একটা লাল টুকটুকে ব্যাগ, যেটি নেয়ার জন্য ওভা বেশ উৎসাহী হয়ে যায়। কিন্তু ব্যাগটির দাম ছিল 400 টাকা, যা মেহমেতের মতো একজন পাগল গরিব মানুষের জন্য জোগাড় করা ছিল খুবই মুশকিল। সে তার পকেটে খুঁজে কয়েকটা পয়সা ছাড়া তেমন কোনো টাকাই খুঁজে পায় না। আর এখন একজন বাধ্য মেয়ের মতো ওভা আবার বাবার কাছে ফিরে আসে। সে বলে, বাবা, আমরা তাহলে ব্যাগটা পরে কখনো কিনবো। কিন্তু মেহমেদ তার মেয়ের আবদার পূরণ করার জন্য বলে, মা, তুমি একটুও চিন্তা করো না, আমি কালকে শিশু দিবসের প্যারেডে গিয়ে আপেল ক্যান্ডি বিক্রি করে তোমার ব্যাগ কেনার টাকা অবশ্যই জোগাড় করে ফেলবো। আর এই দুনিয়াতে মেহমেতের অভিভাবক বলতে তার একমাত্র দাদিই বেঁচে ছিল। আর সেই বৃদ্ধ মহিলাই যেন তার একমাত্র নাতি আর সেই নাতির মেয়েকে আগলে রেখেছিল পরম যত্নে। এদিকে পরদিন মেহমেদ তার দাদির বানানো অ্যাপেল ক্যান্ডি নিয়ে হাজির হয় তার মেয়ের স্কুলের সামনে, যেখানে শিশু দিবসের অনুষ্ঠান চলছিল। আর আল্লাহর রহমতে মেহমেতের সকল অ্যাপেল ক্যান্ডিও বিক্রি হয়ে যায়। আর সেই অনুষ্ঠান শেষ হলে মেহমেদ তার মেয়েকে নিয়ে সোজা চলে আসে সেই লাল টুকটুকে ব্যাগটি কিনতে। কিন্তু মেহমেদ ব্যাগটি কেনার আগেই দেখতে পায় সেখানে ওভারই এক বান্ধবী সেদা তার বাবার সাথে সেই ব্যাগটি তাদের আগেই কিনে ফেলেছে। মেহমেদ সেদার বাবার কাছে অনেক অনুরোধ করে তার মেয়ের জন্য ব্যাগটি ফিরিয়ে দিতে, কিন্তু লোকটি ছিল পুলিশ অফিসার। আর সে মেহমেদের এমন কর্মকাণ্ড দেখে রেগে মেহমেদের গালে এক চড় দিয়ে তাকে রাস্তায় ফেলে দেয়। আর এটি দেখে ওভা দৌড়ে তার বাবার কাছে চলে আসে। তাকে বলতে থাকে, কোনো সমস্যা নেই বাবা, পরে কোনো একদিন আমরা ব্যাগটি কিনে নেব। এখন এক বুক হতাশা নিয়ে বাবা আর মেয়ে ফিরে আসে বাড়িতে। মেহমেদের দাদি ওভার কাছে আজকের পুরো ঘটনা শুনে তার একমাত্র নাতি মেহমেদকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিতে থাকে। আর অবুঝ নিষ্পাপ মেহমেদ শুধু বলতে থাকে, দাদি, ওভা আবার হাসবে তো। আর তার দাদি মেহমেদকে শান্ত করে পাঠিয়ে দেয় মাঠে চড়ানো ভেড়াগুলো আনার জন্য। আর এখানেই নিরিবিলি মাঠের পাশে আবার সেদার বাবা সহ আরও অনেক বাচ্চার বাবা মা পরিবার সহ বনভোজনের আয়োজন করেছিল। আর সেদা সহ তার বন্ধুরা একসাথে খেলা করছিল পাহাড়ের আনাচে কানাচে। মেহমেদ ভেড়াগুলো আনতে গিয়ে দেখতে পায় সেদার কাঁধে সেই লাল টুকটোকে ব্যাগটাকে। এদিকে বাচ্চারা পাগল মেহমেদকে দেখে চলে আসে তার সাথে খেলা করতে। কিন্তু এখনই তাদের বাবা মা তাদেরকে খাবার জন্য ডাক দেয়। সবাই চলে গেলেও সেদা তার লাল ব্যাগটি দেখিয়ে মেহমেদের সাথে লুকোচুরি খেলা শুরু করে দেয়। আর বেচারা মেহমেদও ভেড়ার কথা ভুলে সেদার সাথে খেলায় মত্ত হয়ে গিয়েছিল। আর এমন সময় মেহমেদ খেয়াল করে দূরে পাহাড়ের উপরে এক নির্জন দুর্গ থেকে কেউ যেন তাদের দিকে নজর রাখছে। আর এভাবেই খেলতে খেলতে সেদা পাহাড়ের এক কোণায় গিয়ে পা পিছলে পড়ে যায় নিচের জলাশয়ে। মেহমেদ নিজেও দৌড়ে গিয়ে সে জলাশয়ে লাফ দেয় সেদাকে বাঁচাতে। আর সে যতক্ষণে সেদাকে খুঁজে পেয়েছিল, ততক্ষণে বেচারি সেদা পাথরের আঘাতে সেখানে মারা গিয়েছিল। নিষ্পাপ মেহমেদ সেদাকে কোলে নিয়ে কান্না করতে থাকে। কিন্তু ততক্ষণে সেদার বাবা মা সহ সেখানে সব পুলিশ অফিসারগুলো ছুটে আসে সেদাকে খুঁজতে। আর তারা যখন মেহমেদের কোলে রক্তমাখা প্রাণহীন সেদাকে দেখতে পায়, সেদার বাবা মুহূর্তেই ভেবে নেয় মেহমেদ নিশ্চয়ই তার মেয়ের থেকে ব্যাগ ছিনিয়ে নিতে তাকে মেরে ফেলেছে।
সেদার বাবা রাগে যেন পাগল হয়ে যেতে থাকে, কিন্তু বাকি পুলিশ অফিসাররা তাকে শান্ত করিয়ে মেহমেদকে ধরে নিয়ে যায় পুলিশ কাস্টাডিতে। আর কোনো সাক্ষী প্রমাণ ছাড়াই শুধুমাত্র সেদার বাবার আদেশে পুলিশেরা সবাই নির্মমভাবে মারতে থাকে মেহমেদকে। আর নিষ্পাপ মেহমেদ শুধু বলতে থাকে, আমার দাদির কাছে ফিরে যেতে হবে ভেড়াগুলোকে নিয়ে। মেহমেদ যেন বুঝতেই পারছিল না তাকে কেন মারছে তারা, আর কি বা হয়েছে সেদার সাথে। আর পুলিশ অফিসারগুলো জোর করে নিষ্পাপ মেহমেদের থেকে খুনের স্বীকারোক্তি নিয়ে নেয়। এদিকে ততক্ষণে বাহিরে মেহমেদের মেয়ে আর তার দাদি চলে এসেছিল। তারা সেখানে আর্তনাদ করতে থাকে, আর দাদি পুলিশের হাত পা ধরতে থাকে তার নাতির সাথে একবার দেখা করার জন্য। কিন্তু না, কারো মন গলে না। এখন মেহমেদকে কোর্টে চালান করতে নিয়ে যেতে থাকে তারা। পাশে দাঁড়িয়ে থাকা ওভা চিৎকার করে ডাকতে থাকে। সে দৌড়ে তার বাবার গাড়ির সামনে গিয়ে হাত উঁচিয়ে দাঁড়িয়ে পড়ে। আর গাড়ির ভেতরে থাকা নিষ্পাপ গুরুতর আহত মেহমেদ তার মেয়েকে একবার দেখার জন্য যেন ছটফট করতে থাকে, কিন্তু পাষাণ পুলিশেরা তাকে একটিবারের জন্য সুযোগ দেয় না তার প্রাণের চেয়ে প্রিয় মেয়েকে দেখার। গাড়ির পেছনে পেছনে দৌড়ে আসতে থাকে ওভা, আর মেহমেদ শুধু চিৎকার করে বলতে থাকে, পাহাড়ের উপরে একচোখা এক রাক্ষস সব কিছু দেখে ফেলেছে ওভা। ওভার অন্তরে যেন তার বাবার শেষ কথাটি পেরেকের মতো গেঁথে যায়। সে পরদিন সকালে একাই চলে যায় সেই পাহাড়ের উপরের দুর্গে। আর হ্যাঁ, সে একটা ছেলেকে একাই বসেও থাকতে দেখে সেখানে। সে তাকে বলে, জানো আমার বান্ধবী গতকাল পানিতে পড়ে গেছে, তুমি কি দেখেছো তাকে? লোকটি বলে, হ্যাঁ। ওভা বলে, ওরা ভেবেছে আমার বাবা ওকে ফেলে দিয়েছে, তুমি কি আমার বাবাকে দেখেছো? লোকটি বলে, কে, ওই রাখালটা? হ্যাঁ, আমি দেখেছি, সে তো মেয়েটিকে ফেলে দেয়নি। ওভা তার কথা শুনে জলদি তার বড় মাকে ডেকে আনতে চলে যায়। আর এখন পুলিশেরা মেহমেদকে নিয়ে আসে জেলখানায়। আর সেখানে আসাতেই সেদার বাবার একজন জুনিয়র অফিসার ফারুক মেহমেদকে দেখে জেল সুপারের সামনেই তাকে বেদম মারতে থাকে। জেল সুপার তাকে কোনো রকমে থামিয়ে দিয়ে নিষ্পাপ মেহমেদকে নিয়ে যায় অন্ধকার বদ্ধ জেলখানায়। আর সেখানকার পুলিশদেরকে বলে দেয় মেহমেদের ঘরের অন্য কয়েদিরা যেন জানতে না পারে মেহমেদ একটা বাচ্চা মেয়ের খুনের আসামি, তাহলে হয়তো তারা মেহমেদকে মেরেও ফেলতে পারে। এদিকে ওভা তার বড় মাকে ডেকে নিয়ে আসে সেই লোকটির সাথে দেখা করাতে, কিন্তু ততক্ষণে কেন যেন সেই লোকটি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তারা আর কেউ সেই লোকটিকে খুঁজেই পায় না। কিন্তু এখানেই সেদার বাবার সেই জুনিয়র অফিসার ফারুক মেহমেদকে 7 নাম্বার সেলে ঢুকিয়ে দিয়ে সেই সেলের নেতা আঙ্কার জুলুকে বলে দেয় যে মেহমেদ আসলে একটা খুনের আসামি। আর যেমনটা হবার আশঙ্কা ছিল, শিশুসুলভ মেহমেদকে সেই সেলে সবাই মিলে হাত পা মুখ বেঁধে বেদম মারধর করে। মারধরের প্রভাবে মেহমেদ অজ্ঞান হয়ে যায়। আর পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার জানায় মেহমেদ যে বেঁচে আছে এটাই একটা অলৌকিক ঘটনা। তার পাঁজরের বেশ কিছু হাড় ভেঙে গেছে। তাকে হাসপাতালে কিছুদিন রাখার অনুরোধ করা হয়। মারধরের ঘটনা সেদার বাবা জানতে পারলে সে ফারুককে ফোন দিয়ে শাসাতে থাকে। সে বলে, কত বড় সাহস তোমার, তুমি থাকতে মেহমাদকে ওরা কিভাবে মারে? ওই কুত্তার বাচ্চাকে এত সহজে আমি মরতে দিতেও চাই না। আমি চাই ওকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসিতে ঝোলাতে, পত্রিকায় খবর বের করতে, যেন সবাই জানে কর্নেলের মেয়েকে মারার শাস্তি কিভাবে পেল তার খুনি। আর খবরদার মেহমাদকে যেন কেউ না মারে। অপরদিকে 10 দিন হাসপাতালের বেডে পড়ে থাকে মেহমাদ। আর পাহাড়ের এক কোনায় নিশ্চুপ হয়ে বসে থাকে বাচ্চা মেয়ে ওভা। আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে তার বাবার ফিরে আসা। এখন মেহমাদ কিছুটা সুস্থ হলে সেলে ফিরিয়ে দেবার আগে সেখানে ফারুক আসে। সে সেখানে সব কায়েদিকে স্পষ্ট করে বলে দেয় যেন কেউ কখনোই মেহমাদের উপর কোনো হামলা না করে, কারণ সে যার মেয়েকে খুন করেছে সে একজন কর্নেল, তার অনেক ক্ষমতা। সে নিষেধ করে দিয়েছে মেহমাদকে মারতে, আর যদি কেউ মারে তাহলে সে পরদিনের সূর্য আর দেখতে পাবে না। এভাবে শাসিয়ে রেখে এখন কিছুটা সুস্থ মেহমাদকে আবার সেই 7 নাম্বার সেলে ঢুকিয়ে দিয়ে যায়। আর এত মার খাবার পরেও যেন মেহমাদ তার শিশুসুলভ আচরণ এখনও ভোলেনি। আর এবার যেন মেহমাদের এমন বাচ্চা সুলভ আচরণ দেখে জেলের বাকি কায়েদিরাও অবাক হয়ে যেতে থাকে। আর দূরে জানালা দিয়ে একক দৃষ্টিতে এমন অদ্ভুত আচরণ দেখে জেল সুপার নিজেও অবাক হয়ে যায়। ধীরে ধীরে মেহমাদ জেলখানার সবার সাথে মিশে যেতে শুরু করে। আর সে বরাবরের মতোই তার শিশুসুলভ আচরণ করে অবাক করে দেয় সবাইকে। কিন্তু সব কিছু শেষে এক বুক কষ্ট নিয়ে জেলখানার দরজায় গিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে
তার আদরের মেয়ে আবাকে ডেকে চলত। কিন্তু নিষ্পাপ বাবার আর্তনাদ কোনোভাবেই যেন জেলখানার দেয়াল ভেদ করে যেতে পারত না তার আদরের মেয়ের কাছে। এদিকে ওভা প্রায়ই সেই পাহাড়ের কাছে গিয়ে বসে থাকতো তার বাবার বলে যাওয়া সেই একচোখা রাক্ষসকে খোঁজার জন্য। আর তাই আজকেও সেই স্কুলে যায়নি। আর এখন ওভার বড় মা সেখানে তার স্কুলের ম্যাডামকে নিয়ে চলে আসে। আর এখন ম্যাডাম ওভাকে খুব আদর করে বুঝাতে থাকে যে, ওভা, তুমি যদি স্কুলে আসো তাহলে আমি উকিলের সাহায্য নিয়ে তোমার বাবার সাথে তোমাকে দেখা করতে নিয়ে যাব। আর এদিকে আজকে হলো মেহমাদের বিচারের শেষ শুনানি, যেখানে বিচারকেরা মেহমাদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দেয়। আদালতে বসে থাকা মেহমাদের দাদি যেন তার বাচ্চা পাগল নাতিটার এমন অবস্থা দেখে বেঁচে থাকতেই মারা যায়। আর এখন কিছুদিন পর উকিল নোটিশ নিয়ে ওভার স্কুলে ম্যাডাম, ওভা আর তার বড় মাকে নিয়ে দেখা করতে যায় মেহমাদের সাথে। কিন্তু এখানে দায়িত্বে থাকা পুলিশেরা কোনোভাবেই তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না। আর এসব ঝামেলা দেখে সেখানে জেল সুপার নিজেই চলে আসে। কিন্তু ততক্ষণে ওভা দৌড়ে গিয়ে চিৎকার করে ডাকতে থাকে। দেয়াল ভেদ করে সোজা মেহমাদের বুকে গিয়ে যেন লেগে যায় ওভার মুখের ডাক। মেহমাদ দৌড়ে চলে আসে দেয়ালের কাছে, চিৎকার করে ডাকতে থাকে ওভা ওভা বলে। এ এক নিষ্ঠুর আর্তনাদ। দেয়ালের ওপারে থাকা নিজের আত্মাটার এক টুকরোকে একবার দেখার জন্য যেন কলিজাটা ছিঁড়ে যেতে থাকে মেহমাদের। কিন্তু নিষ্ঠুর পুলিশের দল ততক্ষণে সেখানে চলে আসে। আর তারা ওভাকে তার বাবার সাথে দেখা করতে তো দেয়ই না, দুটো দেয়াল ভেদ করে দুটো কথাও বলতে দেয় না। আর ভেতরে যেন গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে চিৎকার করতে থাকে মেহমাদ। তারা মেহমাদকে কিছুটা শান্ত করে ঘরে নিয়ে যায়। আর এখানেই তাদের সেলের নেতা আঙ্কারজুলু বাকি সবাইকে বলতে থাকে, মেহমাদ কি আসলেই খুনি? ওর তো মানসিক অবস্থা বাচ্চাদের মতো, মনে হয় ওকে ফাঁসানো হচ্ছে। সবাই তাদের সেলের নেতা আঙ্কারজুলুর সাথে একমত হয়, কারণ তারা সবাই প্রতিনিয়তই দেখে চলেছে মেহমাদের বাচ্চামি, তার পবিত্রতা। এদিকে এতদিনে মেহমাদের সাথে 7 নাম্বার সেলের বাকি কায়েদিদের খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আর আজ রাতে খেতে বসে তারা সবাই মেহমাদকে জিজ্ঞেস করে, তোমার পরিবার, তোমার জীবন সম্পর্কে কিছু বলো আমাদের। মেহমাদ বলতে থাকে, আমার একটা মাত্র মেয়ে আছে, তার নাম ওভা। আর আমার দাদি ছাড়া দুনিয়াতে আমার কেউ নেই। সবাই খুব কষ্ট পায় তার কথা শুনে। তারা জিজ্ঞাসা করে, তোমার বউয়ের কি হয়েছে? মেহমাদ বলে, সে তো ওভাকে আমার কাছে দিয়ে নিজেই বেহেশতে চলে গেছে। পাগল মেহমাদ নিজের বউয়ের বেহেশতে যাবার খুশিতে সে নিষ্পাপ মনে নিজে নিজেই হাসতে থাকে। আর তার সাথে বাকি কয়েদিরাও হাসতে থাকে। এদিকে এখন রাত অনেক হয়ে গেছে। আর তাদের ঘরের নেতা আঙ্কারজুলু বাথরুমে যাবার জন্য ঘুম থেকে উঠলে সেই ঘরে থাকা আরেকজন কায়েদি একটা চাকু নিয়ে তার উপরে হামলা করে। কারণ জেলখানার বাহিরে থাকা আঙ্কারজুলুর কোনো একজন শত্রু তাকে মারতে এই কাজ করেছিল। কিন্তু সৌভাগ্যবশত সেখানে মেহমাদ চলে আসে। আর সে আঙ্কারজুলুকে বাঁচাতে নিজের জীবনের তোয়াক্কা না করেই সে কায়েদের উপর ঝাঁপিয়ে পড়ে। আর তার পেটে একটা চাকু খেয়ে হলেও সে আঙ্কারজুলুকে বাঁচিয়ে নেয়। বাকি কায়েদিরা সবাই তার উপরে খুবই খুশি হয়ে যায়। আর আঙ্কারজুলু তো এখন যেন রীতিমতো সব কিছু করতে রাজি তার জন্য। তাই সে সিদ্ধান্ত নেয় জেলখানায় এই 7 নাম্বার সেলের ভেতরে মেহমাদের মেয়েকে এনে দেবে। তার জীবন বাঁচানোর প্রতিদান দিতে চায় সে। আর সে জেলের বাহিরে থাকা তার সাথীদেরকে জানায় মেহমাদের মেয়েকে এখানে এনে দিতে হবে। আর যেমন কথা তেমন কাজ, কারণ আঙ্কারজুলু ছিল একজন খুব বড় মাপের ডন। আর তার সাথীরা এখন গ্রামে গিয়ে ওভাকে আঙ্কারজুলুর স্ত্রীর সাথে করে নিয়ে আসে জেলখানায়। আর সেখানে আগে থেকে সেট আপ করে রাখা একজন জেল পুলিশ চায়ের টেবিলের নিচে করে সেই 7 নাম্বার সেলে নিয়ে আসে ওভাকে। আর যেন শত সহস্র বছর পর মিলন হয় দুনিয়ার সবচেয়ে পবিত্র বাবা মেয়ের ভালোবাসা। মেহমাদ যেন ওভাকে পেয়ে খুশিতে পাগল হয়ে যায়। তাকে মাথায় রাখবে না বুকে সে যেন কিছুই বুঝতেই পারছিল না। আর বাবা মেয়ের এমন নির্মল ভালোবাসা দেখে জেলখানার বাকি কায়েদিদের মতো আপনারও চোখ ভিজে উঠতে বাধ্য। এখন ওভা তার বাবার সাথে গল্প করতে করতে বলে, বাবা, আমি তোমার বলা সেই একচোখা রাক্ষসকে খুঁজে পেয়েছি বাবা। সে বলেছে সে সব কিছু দেখেছে। সে তা পা পিছলে পড়ে গেছে ওখানে, তুমি ওকে মারোনি, সে সব কিছুই দেখেছে বাবা। এসব কিছু শুনে পাগল মেহমাদ খুব খুশি হয়ে যায়। কিন্তু সেলের বাকি কায়েদিরা হয়ে যায় অবাক, কারণ তারা যা ভেবেছিল আসলে তাই সত্যি। মেহমাদ সত্যিই খুন করেনি।
কিন্তু এদিকে এতক্ষণে ওভার বড় মা ওভাকে খুঁজে না পেয়ে চারিদিকে হন্য হয়ে খুঁজতে থাকে। আর অতিরিক্ত শোক আর ওভার টেনশনে বৃদ্ধা সেখানেই হার্ট অ্যাটাক করে ফেলে, চলে যায় আল্লাহর দরবারে চিরতরে, আর রেখে যায় নিষ্পাপ দুটো আত্মাকে। কিন্তু এতক্ষণে জেল সুপার বুঝতে পারে 7 নাম্বার সেলে কিছু একটা চলছে, তাই সে জলদি তার দলবল নিয়ে সেই সেলে চলে আসে। কিন্তু তার আগে সেখানকার কায়েদিরা ওভাকে লুকিয়ে সবাই খুব স্বাভাবিক ব্যবহার করতে থাকে। কিন্তু জেল সুপার সেখানে থাকা নিষ্পাপ মেহমাদকেই সবার প্রথমে জিজ্ঞেস করে, এখানে কি তোমার মেয়ে আছে? আর বেচারা পাগল মেহমাদ এক বাক্যে বলে দেয়, হ্যাঁ, এই খাটের নিচে লুকিয়ে আছে। আর জেল সুপার খাটের নিচে ওভাকে দেখতে পেয়ে সবার উপরে প্রচণ্ড রেগে যায়, তাদের শাসাতে থাকে। কিন্তু আঙ্কারজুলু উল্টো তাকে শাসিয়ে দিয়ে বলে, নাইল, তুমি একজন ভালো মানুষ। মেহমাদের মেয়ে বলেছে এটা একটা দুর্ঘটনা, আর সেটি ঘটনাস্থলের পাশের কোনো এক দুর্গ থেকে কেউ একজন দেখেও ফেলেছে। তুমি দয়া করে একটু খোঁজ নাও নাইল, হয়তো তোমার ওসিলায় এই নিষ্পাপ পাগল পবিত্র মেহমাদ তার নতুন জীবন ফিরে পাবে। আর এখন জেল সুপার তাদের কথা একটু শান্ত হয় আর ওভাকে তার বাড়িতে রেখে আসতে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় ওভাকে দেওয়ার মতো এই দুনিয়াতে তার কোনো অভিভাবকই নেই, শুধু রয়েছে ওভার স্কুলের ম্যাডাম, যে নিজে এসেছিল ওভাকে সামলাতে। কিন্তু এখন সেখানে আসা জেল সুপার আশেপাশে খোঁজ খবর নিয়ে চলে যায় সেই দুর্গে সাক্ষীর তালাশ করতে। আর কিছুক্ষণের মধ্যে সে সেখানে কিছু একটা প্রমাণও পেয়ে যায়। আর সে জলদি জেলখানায় ফিরে এসে অফিসার ফারুকের সামনে একটা আর্মির পোশাক আর বন্দুক ফেলে দিয়ে বলে, ওই দুর্গে একজন পলাতক সেনা সদস্য ছিল যে সব কিছু দেখেছে, এই যে তার ইউনিফর্ম আর বন্দুক। মেহমাদের মেয়ে যা বলেছে তার সব কিছু সত্য, তুমি আবার তদন্ত করো। সেদিনের মতো তদন্তের আদেশ দিয়ে নাইল সেখান থেকে চলে যায়। এদিকে ওভা এখন তার বাবা বড় মাকে হারিয়ে আশ্রয় নিয়েছে ম্যাডামের কাছে। আর যথারীতি পরদিন ম্যাডামের সাথে করে ওভা আবার আসে তার বাবার সাথে দেখা করতে। দুজন শুয়ে শুয়ে অনেক গল্প করতে থাকে। সেলের বাকি কায়েদিরাও বাবা মেয়ের এমন নির্মল খুনসুটি দেখে খুবই খুশি হয়ে যায়। আর এখন এক পর্যায়ে মেহমাদ ওভাকে বলে, ওভা, দাদি কেমন আছে মা? ওভা বলে, বাবা, দাদি তো আল্লাহর কাছে চলে গেছে। এক মুহূর্তে চারিদিকে সবার চোখ মুখে থাকা খুশি যেন বিলীন হয়ে যায়। কিংকর্ত বিমূঢ় হয়ে মেহমাদ উঠে আসে বিছানা থেকে, সবার থেকে আড়াল হয়ে ডুকরে কাঁদতে থাকে সে। বেচারার জীবনটাই বড় অদ্ভুত। বাবা মাকে হারিয়েছে ছোটবেলায়, সন্তান জন্মের সময় হারায় তার স্ত্রীকে, আর একমাত্র দাদিকেও হারিয়ে ফেললো আজকে। আর এক মিথ্যা কেসে একমাত্র মেয়েকেও হারিয়ে নিজের জীবন হারানোর পথে এগিয়ে চলছে ধীরে ধীরে। এদিকে পরদিন অফিসার ফারুক তদন্ত করে সে পলাতক সেনা সদস্যকে খুঁজে বের করে আনে। আর সে তার জবানবন্দি নিয়ে জানতে পারে আসলে ওভা সব কিছু সত্যি বলেছে, মেহমাদ সত্যিই নির্দোষ। সে জলদি জেল সুপার নাইলকে জানায় এই সংবাদ, আর তার সাথে সাথে সেদার বাবাকেও জানায়। আর এই খবর শুনে সেদার বাবা চলে আসে সেই পলাতক সেনা সদস্যের জবানবন্দি নিতে। তিনি বাকি সবাইকে অন্যত্র পাঠিয়ে দিয়ে একা একাই সেই সেনা সদস্যকে বলে, বলো, তুমি যা কিছু জানো সব আমায় বলো। সেই লোকটি বলতে থাকে, স্যার, আমি দেখলাম বাচ্চাটি সেখানে খেলছিল, আর বাকি বাচ্চারা চলে গেলেও সে এক পাগলের সাথে খেলতে খেলতে পড়ে যায় পাহাড় থেকে। আর তার কথা শেষ করার আগে পেছন থেকে সেদার বাবা তার মাথায় গুলি করে সেখানেই মেরে ফেলে। আর সবাইকে উদ্দেশ্য করে বলে দেয়, এই ছেলেটি আমাকে সাক্ষ্য না দিয়ে পালানোর চেষ্টা করছিল, তাই বাধ্য হয়ে আমি তাকে গুলি করেছি। এই শয়তান লোকটি যেন নিজেই চাচ্ছিল না নিজেকে ভুল প্রমাণ করতে। এর জন্য কোনো নিষ্পাপের জীবন চলে গেলেও যেন তার কোনো কিছুতেই যায় আসে না। এদিকে এই খবর পেয়ে কায়েদিরা যেন প্রচণ্ড রেগে যায়, কারণ সবাই বুঝেই গেছিল মেহমাদ নির্দোষ। কিন্তু সব কিছু জানার পরেও যেন তাদের করার মতো কিছুই ছিল না। তাদের একমাত্র সাক্ষীও এখন মৃত। এদিকে ঘনিয়ে এসেছে মেহমাদের ফাঁসির সময়। আগামীকাল রাতে ফাঁসির তারিখ ঠিক করা হয়েছে, সাজানো হয়েছে ফাঁসির কাষ্ঠ, আর ডেকে আনা হয়েছে ওভাকে তার বাবার সাথে শেষ দেখা করার জন্য। মেহমাদ তার মেয়েকে জড়িয়ে ধরে যেন জীবন দিয়ে তার জীবনকে আঁকড়ে ধরার শেষ চেষ্টা করে চলেছিল, কারণ সে বাহিরে ঝোলানো ফাঁসির দড়ি দেখেই বুঝে গিয়েছিল আজ রাতে তাকে ফাঁসি দেয়া হবে। সে তার মেয়েকে শেষবারের মতো আদর করে বিদায় দিতে চাইলেও আর পারে না। মেহমাদ চিৎকার করে বলে ওঠে, আমি আল্লাহর কাছে যেতে চাই না। আমার মেয়ের আমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। আমি চলে গেলে আমার মেয়ের কি হবে? ওভা এই দুনিয়াতে একা, স্যার, আমাকে সাহায্য করুন।
ওভাও যেন এবার তার বাবাকে হারানোর ভয়ে ছোট্ট দুটো হাত দিয়ে বাবাকে বাঁচানোর জন্য শক্ত করে জড়িয়ে ধরে। এমন নিষ্পাপ আত্মার এমন বলিদান কেউ মেনেই নিতে পারছিল না, কিন্তু কিছুই করার নেই, সরকারি নির্দেশ, তাই বাধ্য হয়ে তাদেরকে আলাদা করতে হয়। মেহমাদকে এখন নিয়ে যাওয়া হয় সেই সেল নাম্বার 7-এ। মেহমাদ একে একে সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিতে থাকে সবার থেকে। হ্যাঁ, এটিই ছিল তার শেষ বিদায়। জীবনের মায়া, প্রিয় সন্তানকে আরেকটিবার দেখার মায়া, এসব কিছু থেকে বেঁচে থাকার জন্য সব চেষ্টাই করতে থাকে মেহমাদ, কিন্তু না, কোনো লাভ হয় না। তাকে নিয়ে যাওয়া হয় আর সবার অশ্রুসিক্ত চোখের জলে ভিজে ঝুলিয়ে দেয়া হয় ফাঁসির সেই দড়িতে। শেষ হয় এক নিষ্পাপ অপরাধী, শেষ হয় এক নিরপরাধ পাগল মানুষ। ওভার বেঁচে থাকার একমাত্র সম্বলও শেষ হয়ে যায় এই ফাঁসির সাথে সাথে, আর উড়ে যায় এক পবিত্র আত্মা। কিন্তু এখন দেখানো হয় মেহমাদের ফাঁসির 2 দিন আগের ঘটনা, যেখানে 7 নাম্বার সেলের সবচেয়ে নিশ্চুপ আসামি ইউসুফ, সে আঙ্কারজুলু আর হাফিজ সাহেবকে নিয়ে বাথরুমে আসে। সেখানে তাদেরকে বলে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি 10 বছর আগে আমার নিষ্পাপ মেয়েকে নিজ হাতে মেরে পুঁতে ফেলেছিলাম, আর এত বছরে আমি আজকে প্রথমবার আমার মেয়েকে স্বপ্নে দেখেছি। তাই আমি আমার মেয়ের কাছে চলে যেতে চাই। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত হিসেবে মিলিয়ে দিয়ে যেতে চাই ওভা আর মেহমাদকে। আমিও আমার মেয়ের কাছে ফিরে যেতে চাই, আর মেহমেদকেও তার মেয়ের কাছে ফিরিয়ে দিতে চাই। আমি মেহমেদের বদলে ফাঁসিতে ঝুলতে চাই। আমাকে সাহায্য করো তোমরা। এমন অদ্ভুত প্রস্তাবে সবাই অবাক হয়ে যায়, কিন্তু ইউসুফ যেন হাত জোর করে অনুরোধ করে তাকে প্রায়শ্চিত্ত করার এই সুযোগটা দেবার জন্য। তাই বাধ্য হয়ে আঙ্কারজুলু সোজা চলে যায় জেল সুপারের কাছে। সে সব কিছু খুলে বলে তাকে, আর অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায় জেল সুপার নিজেও। সে তার কাজে সাহায্য নেবার জন্য অফিসার ফারুকের সাথে যোগাযোগ করে, আর এমন অদ্ভুত প্রস্তাবে ফারুক দ্বিমত হলেও এতদিনে সেও বুঝে গিয়েছিল যে মেহমাদ আসলেই নির্দোষ। আর তাই তারা দুজনে প্ল্যান করে জেলখানায় একটা গন্ডগোল বাঁধিয়ে দেয়। বাকি সব কারারক্ষীদের সেদিকে পাঠিয়ে দিয়ে ফাঁসির কাস্টে মেহমাদের পরিবর্তে ঝুলিয়ে দেয় ইউসুফকে। মুক্ত হয়ে যায় তার আত্মা, হয়তো চলে যায় তার মেয়ের কাছে। এদিকে সকালবেলা জেল সুপার আর অফিসার ফারুক দুজনে চলে আসে মেহমাদকে তার গ্রামে তার মেয়ের কাছে ফিরিয়ে দিতে। আর হ্যাঁ, এখানে এই দুনিয়াতে সব হারানো একমাত্র মেয়েকে ফিরে পায় তার নিষ্পাপ পাগল বাবা। মেহমাদের যেন খুশির শেষ থাকে না। সে এখন মুক্ত, আর তার মেয়ের মাঝে এখন আর কেউ নেই। মেয়েকে জড়িয়ে ধরে রাজ্যের ভালোবাসা বিনিময় করে তারা। আর এখন জেলখানায় ফিরে এসে জেল সুপার খবর প্রচার করে দেয় যে কাল রাতে গন্ডগোলের সময় ইউসুফ জেল থেকে পালিয়ে গেছে, আর মেহমাদকে কালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড সম্পন্ন করা হয়ে গেছে। আর সব কাজ শেষ করে আজ রাতে তারা আবার আসে মেহমাদের কাছে, আর তারা তাকে একটা নৌকায় করে পাঠিয়ে দেয় অন্য কোনো এক শহরে, যেখানে তারা বাবা মেয়ে নিরাপদে থাকতে পারবে। আর বিদায় বেলায় মেহমাদ যেন তাদের বুকে মাথা দিয়ে এক পবিত্র শুকরিয়া আদায় করে। আর এখন সে চলে যায় তার মেয়েকে নিয়ে অচেনা কোনো এক নতুন শহরে, আর পেছনে ফেলে যায় জেলখানার বন্ধুদের, যারা তার জন্য জীবন দিয়ে দিয়েছে, আর ভালো মনের জেলার আর সে অফিসারকে, যারা তাদের চাকরির ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছিল। আর এরই সাথে সাথে শেষ হয়ে যায় আজকের গল্পটা। এই গল্পটা 2013 সালের কোরিয়ান সিনেমা মিরাকেল ইন সেল নাম্বার 7-এর থিম কপি করে তৈরি করা। তবে বেশ কিছু পরিবর্তন আছে এই গল্পে। তবে যাই হোক না কেন ভাই, বাবা মেয়ের ভালোবাসার আসলে কোনো তুলনাই হয় না। আল্লাহ পৃথিবীতে যতগুলো পবিত্র জিনিস রেখেছে তার মধ্যেও এটি অন্যতম। তো যাই হোক, গল্পটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। অনেক বড় গল্প হয়ে গেল। আল্লাহ হাফেজ।